তিস্তা প্রকল্পে কার সাথে কাজ করবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়াটা বাংলাদেশের সার্বভৌম অধিকার বলে মন্তব্য করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। প্রধানমন্ত্রীর চীন সফর উপলক্ষে ডি-ক্যাপ সদস্যদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। চীনা রাষ্ট্রদূত বলেন, তিস্তা নদী ব্যবস্থাপনা নিয়ে চীনের দেয়া প্রস্তাব বাংলাদেশ গ্রহণ করবে কি করবে না তা একান্তই বাংলাদেশের বিষয়। তবে যেহেতু তিস্তা বাংলাদেশের নদী, সে তার অংশে যে কোনো প্রকল্প নিতে পারে। এ সময় তিনি জানান, মিয়ানমারে যুদ্ধ বন্ধ না করে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশে অনেক দিন ধরেই একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ রয়েছে যা উন্নতিকে ত্বরান্বিত করেছে। চীনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর আগামী 5 বছর বা তারপরেও দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার পথ সুদৃঢ় করবে। প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার প্রথম চীন সফর, কি সম্ভাবনার দুয়ার খুলতে পারে এই সফরকে কেন্দ্র করে আলাপ করে চলুন। যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ফজলুল হালিম রানা। স্বাগত জানাচ্ছি আপনাকে সংবাদ বিস্তারে। তিস্তা প্রসঙ্গ নিয়ে জানতে চাই শুরুতেই। তিস্তা নদী ব্যবস্থাপনা নিয়ে চীনের দেয়া প্রস্তাব এখন জোর আলোচনায় আছে, তবে বলা হচ্ছে ভারতের সাথে এই আলাপ এগিয়ে নিতেই বাংলাদেশ বেশি আগ্রহী। যদিও চীন বলছে এটি পুরোপুরি বাংলাদেশের সিদ্ধান্ত এবং তারা সেটিকে সম্মান করে, তারপরও এই সিদ্ধান্ত চীনের সাথে আমাদের পররাষ্ট্র নীতিতে কোনো প্রভাব ফেলতে পারে কি? না, দেখুন, যেই মুহূর্তে আমরা কথা বলছি এখন চীনের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু খুবই উষ্ণ এবং আমরা বলতে পারি যে খুবই মধুর সম্পর্ক। ঠিক তেমনি ভারতের সাথেও কিন্তু প্রতিবেশী রাষ্ট্র হিসাবে আমাদের সম্পর্কের যে জায়গা, সেটি কিন্তু আমরা বলতে পারি যে সর্বোচ্চ মাত্রায় রয়েছে। কাজেই তিস্তা মহাপরিকল্পনা যেটা নিয়ে আসলে কথা হচ্ছে আমাদের, এটি আমার কাছে যেটা মনে হয়, এই ইস্যুকে কেন্দ্র করে যদিও গণমাধ্যম কিংবা যারা বিশ্লেষক রয়েছেন তারা বিভিন্নভাবে বলছেন, অর্থাৎ কেউ এটাকে ভূ রাজনৈতিক কৌশল হিসেবে চীন কিংবা ইন্ডিয়ার একটা খেলা বলছেন। কিন্তু আমরা যেটা আসলে বাস্তবে উপলব্ধি করছি সেটা হচ্ছে এরকম যে, ধরুন তিস্তা ব্যারেজ যখন তারা তৈরি করে, অর্থাৎ পশ্চিমবঙ্গ কিংবা ইন্ডিয়া, তখন কিন্তু 2014 সাল থেকে, এবং এটা কিন্তু আন্তর্জাতিক আইন কিংবা হচ্ছে গিয়ে আমরা বলতে পারি যে রীতিনীতি, সেটাকে উপেক্ষা করে তারা যেহেতু তাদের অভ্যন্তরীণ নদী ব্যবস্থাপনাকে বা নদীকে শাসন করার জন্য তাদের যেটা দরকার ছিল তারা সেটি করেছে। এখন এই মুহূর্তে যেটা যে সংকট তৈরি হয়েছে, সেই সংকট সর্বোচ্চ মাত্রায় রয়েছে। অর্থাৎ আমি বলছি, বাংলাদেশে তিস্তার যে অংশ, ধরুন আপনি 108 কিলোমিটার, আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে যে তথ্যটুকু পাই, যদিও এটি কয়েকশো বছরের পুরানো নদী বা কয়েক হাজার বছরের ইতিহাস ঐতিহ্য রয়েছে, এর বিভিন্ন শাখা উপশাখা রয়েছে, কিন্তু এখন যে সংকটটা তৈরি হয়েছে যে আমাদের এই অংশটুকুতে যদি আপনি সেটা ইন্ডিয়ার অর্থনৈতিক সাপোর্ট নেবেন নাকি চীনের সাপোর্ট নেবেন, সেটা যতটা না ইম্পর্টেন্ট, তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই নদী ব্যবস্থাপনাকে ঢেলে সাজানো। অর্থাৎ যেমনটা ভারত সরকার কিন্তু শুধু তিস্তা ব্যারেজ করে যে বসে আছে তা নয়, এখন কিন্তু পশ্চিমবঙ্গ সরকার আরো যেটা চাচ্ছে যে ওই তিস্তা ব্যারেজের সাথে আরো অনেকগুলো ক্যানেল সংযুক্ত করে সেখানে জলাধার নির্মাণ করে, অর্থাৎ তাদের যে ওভারফ্লো যে পানিটা হয়, সেই পানিটা যেটা আমরা বলি যে বর্ষার মৌসুমে আমাদের বাংলাদেশের দিকে ধাবিত হয়, তো সেটাও তারা আটকে রাখবে এবং তারা কিন্তু সেই জলাধার নির্মাণ করে পানিটাকে সংরক্ষণ করবে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে বাংলাদেশের যে উত্তরাঞ্চলের যে 5টি জেলা কিংবা 6টি জেলা যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, কিংবা সব মিলিয়ে 16টি জেলার কৃষি এবং কৃষি ব্যবস্থাপনা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেক্ষেত্রে বাংলাদেশ কি করতে পারে? বাংলাদেশের এখন সেজন্যই আজকে এই তিস্তা মহাপরিকল্পনার কথা এসেছে, চীনের সহযোগিতার কথা এসেছে, ভারতের সহযোগিতার কথা এসেছে। তবে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে, যদি এই তিস্তা পানি বন্টনটা হতো, যেটা আমরা অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছিলাম, যেটা আমরা জানি যে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কারণে আলোর মুখ দেখেনি, তো সেই একই জায়গায় ঘুরে ফিরে যেতে হয়। যে ধরুন আপনি এখনো পরিস্থিতি যে খুব বদলেছে এমনটি তো নয়, মমতা ব্যানার্জি এখনো যে একদমই ইতিবাচক হয়েছেন তেমনটি তো নয়। এই প্রসঙ্গের বাইরে আরেকটা ব্যাপার বলতে চাই, যে রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে চীনের হস্তক্ষেপ কি এই সফরের ফলে কোনোভাবে প্রভাবিত হতে পারে বলে আশা করা যায়? আমি আসবো, তার আগে 30 সেকেন্ড আমি আগের প্রসঙ্গটা শেষ করে দেই। অর্থাৎ এখন ধরুন মমতা ব্যানার্জি বা ভারত সরকারের বিষয় নয়, বিষয়টি হচ্ছে যে আপনার সমস্যা আপনাকে সমাধান করতে হবে। এখন সেক্ষেত্রে আপনি যদি এখানে মহাপরিকল্পনা গ্রহণও করেন, কিন্তু বাংলাদেশের সাথে আন্তর্জাতিক যে নদী সীমা রয়েছে ভারতের 54টি, অন্যান্য জায়গায় অন্যান্য নদীতে যদি সে তার হিস্সা পূরণ না করে, বাংলাদেশকে যদি আপনি পানির হিস্সা
প্রপার ওয়েতে না দেয়, তখন আপনি কি করবেন? কাজেই এই মহাপরিকল্পনা বলেন আর যাই বলেন, অর্থাৎ আপনি ক্রেডিট লাইন ইন্ডিয়া থেকে নেবেন নাকি চীন থেকে নেবেন, এগুলো কিন্তু অনেক ভাবনার বিষয়। কারণ আপনি এখন হুট করে একটা কিছু করলে, যেমন গভর্নমেন্টকে আপনারা বলছেন যে গভর্নমেন্ট ভারতমুখী হচ্ছে, ভারতের সাহায্যই নিতে চাইছে, তো ভারতের সাহায্য নিবে না তো সে কি করবে? যদি চীনের সাহায্য নিয়ে সে বিপদে পড়ে, তাহলে সেই সাহায্য সে কেন নিবে? এটি গেলে একটি প্রসঙ্গ। এবার আসি আপনার দ্বিতীয় প্রশ্নে। খুব ছোট্ট করে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কি, আপনি যেটা বললেন যে রোহিঙ্গা ইস্যুর ব্যাপারে যেটা আমার কাছে যেটা মনে হয়, সেটা কিন্তু আপনার আজকের ইয়াও ওয়েন চীনের রাষ্ট্রদূত নিজেই স্পষ্ট করেছেন। অর্থাৎ তিনি বলেছেন মিয়ানমারে যে সিভিল ওয়ার চলছে কিংবা অভ্যন্তরীণ যে যুদ্ধ বা গৃহযুদ্ধ, সেই যুদ্ধর সমাধান না হওয়া পর্যন্ত আপনি রোহিঙ্গা সংকটের সমাধান করতে পারবেন না, এবং এটি একটি আঞ্চলিক ইস্যু, এবং সেই ইস্যুকে সমাধান করতে হলে আপনার সকলকে সাথে নিয়ে সমন্বয় করেই করতে হবে। এবং দিন যত যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে আলোটা ততই ক্ষীণ হয়ে আসছে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে এই আলোচনায় অংশগ্রহণ করবার জন্য। বিভিন্ন দিক তুলে ধরলেন আপনি, ধন্যবাদ।